কনস্টেবল সাদ্দাম সাথে থাকলে হয়তো খুনের ঘটনা নাও ঘটতে পারত, যে কারণে খুদে বার্তা যে পাঠিয়েছিলেন তাকে চিহ্নিত করা গেলে হত্যার অনেক রহস্য উদ্ঘাটন করা সম্ভব। মামলার প্রতিবেদনে বলা হয়েছে উচ্চ প্রযুক্তি ব্যবহার করে সেই খুদে বার্তাটি পাঠানো হয়েছিল, যা কোনো সরকারি সংস্থা ছাড়া সম্ভব নয়। আমাদের অনুসন্ধান বলছে সেই খুদে বার্তা পাঠানো সরকারি সংস্থাটি বনোজ কুমার মজুমদারের পিবিআই। 2016 সালের 1 জুলাই সমকাল পত্রিকায় যত রহস্য 3 মোবাইলের শিরোনামে গুরুত্বপূর্ণ একটি সংবাদ প্রমাণ করে যে মিতুর ব্যবহৃত মোবাইল ফোনটি পিবিআই এর কাছেই রয়েছে। খবরে বলা হয়েছে মিতুর মোবাইল ফোনটি নিয়ে পুলিশ লুকোচুরি করছে। নাম প্রকাশ না করে একটি সূত্র জানিয়েছে ফোনটি পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন অর্থাৎ সেই বনজের পিবিআই এর কাছেই আছে। তদন্তের দায়িত্বে না থেকেও কেন পিবিআই মিতুর ফোনটি নিয়েছিল এবং তদন্তের দায়িত্ব পাওয়ার পরেও আজও পর্যন্ত কেন ফোনটি আদালতে জমা দেওয়া হয়নি, সেই প্রশ্নের উত্তর পেলেই হত্যার সব জট খুলে যাবে। ঘটনাস্থলের ঠিক 200 গজ দূরে অবস্থিত গোলপাহাড় মহাশ্মশান কালীবাড়ির মন্দিরে সিসি ক্যামেরা থাকলেও ঠিক ঘটনার সময়টুকুতে ক্যামেরাগুলো বন্ধ ছিল। কালের কণ্ঠের 2016 সালের 7 জন অগ্রগতি শুধু একটি মোটরসাইকেল শিরোনামের খবরে বলা হয়েছে 5 জুন জিএসির মোড়ে যে স্থানে মাহমুদা খানম মিতু খুন হন সেই স্থানের আশপাশের বেশ কিছু সিসি ক্যামেরার ফুটেজ মুছে ফেলা হয়েছে। কিছু ক্যামেরার ফুটেজ আবার ধারণ হয়নি। নাম প্রকাশ না করার শর্তে সিএমপির এক কর্মকর্তা বলেন মন্দিরের সিসি ক্যামেরার ভিডিও ধারণ না হওয়া রহস্যজনক। এই ক্যামেরায় সকাল 9:30 পর্যন্ত ভিডিও ধারণ হয়নি বা কম্পিউটারের ব্যাকআপ নষ্ট করে ফরম্যাট দেওয়া হয়েছে। কেন এমনটা করা হয়েছে সে প্রশ্নের উত্তর খোঁজা হচ্ছে। পুলিশ কর্মকর্তারা বলেছেন একটি ক্যামেরার ফুটেজ ধারণ না হলে বোঝা যেত কারিগরি সমস্যা, কিন্তু অনেকগুলো ক্যামেরা বন্ধ থাকা সন্দেহজনক। প্রথম আলো পত্রিকার 8 জন তদন্তে অগ্রগতি নিয়ে শিরোনামে খবরে বলা হয়েছে ঘটনাস্থল থেকে 200 গজ দূরে গোলপাহাড় মহাশ্মশান কালীবাড়ির 2টি ক্যামেরার চিত্র ধারণ হয়নি। সেদিন চিত্র ধারণ হলে খুনিদের চেহারা স্পষ্ট বোঝা যেত। কালীবাড়ির ব্যবস্থাপক বিপু দাস বলেন ক্যামেরায় কোনো ঝামেলার কারণে রোববারের চিত্র ধারণ হয়নি, তবে ঠিক আগের দিন শনিবার রাতে মন্দিরে 1টা পর্যন্ত চলা অনুষ্ঠান এবং পরদিন রোববার সকালে হত্যাকাণ্ডের আগে ও পরের ভিডিও রেকর্ড হয়েছে। শুধুমাত্র খুনের সময়ের দৃশ্যটুকু রেকর্ড হয়নি। এবার আপনারাই চিন্তা করুন বিপু দাস বাবুল আক্তার নাকি বনোজ কুমারের লোক। বাবুল আক্তারের পাশে 2টি রেজিস্ট্রি খাতা ছিল, সেখান থেকে একটি রেজিস্ট্রার খাতা সরিয়ে ফেলা হয়েছে। এ মামলায় মোট 85 জনের 161 ধারায় সাক্ষ্য নেওয়া হলেও এখন মাত্র 53 জনের সাক্ষ্য আদালতে উপস্থাপন করা হচ্ছে। বাকি 32 জনের জবানবন্দি গায়েব করে দিয়েছে পিবিআই। মিতু হত্যার 4 আসামির মধ্যে মূল আসামি মুসা ও কালুকে ঘটনার পর থেকে নিখোঁজ দেখানো হয়েছে। অথচ মুসার স্ত্রী পান্না আক্তার আমাদেরকে জানিয়েছেন মুসাকে পুলিশের গাড়িতে করেই তুলে নিয়ে যাওয়া হয়েছিল। আপনার স্বামীকে যে গ্রেফতার করলো, কোত্থেকে গ্রেফতার করলো? এটা করছে আপনার কাঠগড় 3 রাস্তার মধ্যে থেকে। যখন ধরলো তখন ওইখানে কি পুলিশের লোক ছিল? এখানে সব ছিল সিভিল পোশাকে, কিন্তু আপনার ওই যে আপনার দিদি লেখা নোহাটা ছিল, তারপরে পুলিশের পিকআপ ছিল, এই আপনার ব্লু কালার যে পিকআপ যেগুলো থাকে। অভিযানে উপস্থিত থাকা মহিউদ্দিন সেলিম ও নিজামুদ্দিন নামে 2 জন পুলিশ কর্মকর্তার নামও আমাদেরকে জানিয়েছেন মুসার স্ত্রী। আপনি পুলিশের কাউকে এমন কেউ কি ছিল যাকে আমি কাউকে চিনতে পারিনি, আমি নিজামুদ্দিনকেও চিনতে পারিনি। নিজামুদ্দিনটা কে? নিজামুদ্দিনের পুলিশের ওসি ছিল। ওসি, আচ্ছা। এটা যে নিজামুদ্দিন যে পুলিশের লোক সেটা জানলেন কিভাবে, আপনি চিনলেন কিভাবে? এটা জানছি আমি ফার্স্ট যেদিন আমি সংবাদ সম্মেলন করি ও পেপারটা ছিল আমার হাতে, তখন মানে মিডিয়ার সবাই আসছে, অনেকজনে জিজ্ঞেস করতেছিল যে আমাকে যে আপনার হাজবেন্ডকে ধরছে, আপনি কি কাউকে চিনতে পারছেন? তো আমি বলছি আমি কাউকে চিনতে পারিনি, আমি এই মানুষটা ছিল। তো ওরা বলতে চাই ওর নাম হচ্ছে নিজামুদ্দিন, আমি তো উনি ছিল। আপনি পত্রিকাতে নিজামুদ্দিনকে দেখেছেন, সেখানে লেখা ছিল যে উনি হচ্ছে ওসি। মুসাকে ধরে নিয়ে যাওয়ার বিষয়ে পুলিশ জড়িত এই তথ্য জানিয়ে পান্না আক্তার একটি সংবাদ সম্মেলনও করতে চেয়েছিলেন, কিন্তু পুলিশ ফোন করে হুমকি দেওয়ার পর তিনি আর সেই সংবাদ সম্মেলনটি করতে পারেননি। আপনার এরপরে আরেকটা সংবাদ সম্মেলন করার কথা ছিল, সেটা করেন নাই কেন? সেটা করার জন্য আমি আমার আজকের বাসায় গেছিলাম আগের দিন আমার আব্বাকে নিয়ে। তো সেখান থেকে আমাকে একটা হুমকি দেয় কিরকম, আমার শ্বশুর বাড়ি আমাদের ওরা যারা, তো তাদেরকে ফোন দিচ্ছিল আননোন নাম্বার থেকে, যে গেছে পান্না চিটার গেছে সংবাদ সম্মেলন করার জন্য কাউকে, এটা যেন না করে, এটা করলে ওর সমস্যা হবে। পান্না আক্তারের অভিযোগ অনুযায়ী তার স্বামীকে ধরে নিয়ে যাওয়া বনোজ কুমারের বিশ্বস্ত 2 পুলিশ কর্মকর্তা একে মহিউদ্দিন সেলিম ও নিজামুদ্দিনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে যাবে অভিযুক্ত খুনি মুসা এখন কোথায় আছে।
ধারণা করা হয় মুসাকে মনোজ কুমার ভারতে পাঠিয়ে দিয়েছে অথবা খুনের পর লাশ গুম করে দিয়ে থাকতে পারে। মিতু হত্যার অন্য দুই আসামি রাশেদুন নবী ও নুরুন নবীকেও ক্রসফায়ারের নামে খুন করা হয়েছে। যদিও পুলিশ শুরু থেকে বলে এসেছিল রাশেদুন নবী ও নুরুন নবীকে তারা গ্রেফতার করেনি। অথচ প্রথম আলো 2016 সালের জুলাইয়ের 3 তারিখের পত্রিকায় 9 দিন ধরে পুলিশ হেফাজতে রাশেদ ও নুরুন নবী শিরোনামের খবরে বলা হয় এই মামলায় আটক অন্য দুই আসামি শাহজাহান ও সাইদুল দামপাড়া পুলিশ লাইনে আটক থাকা অবস্থায় রাশেদ ও নুরুন নবীকে তারা ভেতরে আটক দেখেছেন। অথচ পুলিশ জানিয়েছে কথিত অভিযানে যাবার পর রাশেদ ও নুরুন নবী পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশের পাল্টা গুলিতে তারা মারা যান। এভাবে মামলার 4 আসামিকে গায়েব করে দেওয়া হয়। কালক্ষেপণ করে হত্যাকাণ্ডের এসব আলামত নষ্ট করতে থাকায় মিতু হত্যাকাণ্ডের তদন্তের দায়িত্ব তার স্বামী বাবুল আক্তারকে দেওয়ার দাবিতে চট্টগ্রামের সাধারণ মানুষ মানববন্ধন করেছিল, কিন্তু তাতেও লাভ হয়নি। উল্টো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় কুমার দাস বাবুল আক্তারকে তদন্তের দায়িত্ব না দিয়ে কোনো ধরনের বিভাগীয় তদন্ত না করেই কৌশলে তাকে চাকরিচ্যুত করেন। চাকরি ফেরত পেতে নানা ধরনের আইনি পদক্ষেপ নিলেও বাবুল আক্তারকে আর চাকরিতে ফেরত আসতে দেওয়া হয়নি, যে খবরটিও 2016 সালের 20 অগস্ট কালের কণ্ঠ পত্রিকায় ছাপা হয়েছে। বাবুলের পর তার সাথে রিয়াজউদ্দিন বাজারের স্বর্ণের গুদাম সহ বিভিন্ন অভিযানে অংশ নেওয়া বিশ্বস্ত 4 পুলিশ কর্মকর্তা এসআই সন্তোষ চাকমা, এসআই রাজীব, আফতাব আহমেদ ও রাজেশকেও চট্টগ্রাম গোয়েন্দা শাখা থেকে বদলি করে দিয়ে বাবুল আক্তারের প্রতিপক্ষদের মাধ্যমে তাদের ইচ্ছে মতো তদন্ত করার সুযোগ করে দেওয়া হয়।